ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 27 কার্তিক শনিবার 1350 এক মা অন্ধধনে প্রাণত্যাগ করেছেন। তার ছেলে এতে শোকে বিমূঢ় হয়ে পড়েছেন। শ্রী ঠাকুর বিকালে তাকে সঙ্গে নিয়ে নাট্যমণ্ডপের কাছে গিয়ে বসেছেন। কাছে আছেন কেষ্টদা, ঋত্বিকাচার্য ও সরোজিনী মা, অরুণের মা। শেষে ঠাকুর দাদাটিকে সস্নেহে জিজ্ঞাসা করলেন, কলকাতায় প্রথম যখন প্রকাশের কাছে খবর পালি তখন কি মনে হলো? দাদাটি বললেন, সন্ধ্যায় প্রকাশ বসু কলকাতায় গেলেন। আমাদের তখন বেলেঘাটার রুদ্রমা, পূর্ণ রুদ্রমায়ের মা বাড়িতে সৎসঙ্গ করতে যাওয়ার কথা ছিল। রওনা হচ্ছিল এমন সময় নেপালপাল বলল, ঠাকুর প্রকাশদার কাছে বলে দিয়েছেন আপনাকে আজ রাত্রেই আশ্রমে রওনা হতে হবে। এইটুকু বলাতেই আমার মনে হলো মা বোধ হয় নেই। ঠাকুর ঘরে যে আপনার ফটোর সামনে বসে পড়লাম। বুক ভেঙে কান্না আসতে লাগলো, সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। নিদারুণ কষ্ট ও অস্বস্তি বোধে নিঃশ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে আসছিল। একটু সামলে নিয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে প্রকাশদাকে বললাম, আপনি কোনো কথা গোপন করবেন না। মার কি হয়েছে বলেন। প্রকাশদা সব বললেন। সেই মুহূর্ত থেকেই নিজের দুঃখের কথা ভুলে গেলাম। কেবল মনে হতে লাগলো, মার এইভাবে মৃত্যু কেন হলো? আমার দ্বারা এর প্রায়শ্চিত্ত সম্ভব কিনা। শেষে ঠাকুর, আমি আশ্রমে আসতে বলেছি, তাতে তোর মার খারাপ কিছু হয়েছে এ কথা ভাবার তো কোনো কারণ ছিল না। হঠাৎ এ কথা ভাবতে গেলি কেন? উক্ত দাদা, তা জানি না। কদিন থেকেই মনে হচ্ছিল মাকে বোধ হয় বেশি দিন রাখতে পারবো না। শেষে ঠাকুর, অমনি হয় অমঙ্গলের কথা মনে ডাকে, বিশেষত ভালোবাসার জনের অমঙ্গল আসার আগে মনে যেন একটা কেমন ছায়া পড়ে। উক্ত দাদা, মা কি কষ্টে গেলেন। শেষে ঠাকুর, সে তো কষ্টের দরুন যায়নি। কষ্টের বোধ থাকলে মানুষ তা অতিক্রম করতে চায়। আমার প্রতি টান ছাপিয়ে ছিল ওর জায়ের প্রতি টান। যা চলে গেছে তার প্রতি টানে বেঁচে থাকার ইচ্ছাটাই উবে গেছে। আমার প্রতি তেমন টান থাকলে আমাকে কি খাওয়াবে, আমাকে কি পড়াবে, আমার জন্য কি করবে, তাই নিয়ে উদ্বাস্ত হয়ে উঠত। অন্য কথা ভুলে যেত। ওই যে ছড়ায় আছে, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। এই একেবারে তাই হয়ে গেল। ঠেকানো গেল না, আর ঠেকানো যায়ও না যদি মানুষ নিজেকে নিজে না ঠেকায়। কারণ কেউ যদি কাউকে ইষ্টের সঙ্গে আপন বলে বোধ করে ও ইষ্টের থেকে আপন করে রাখে, মানুষের সেই স্বাধীনতার উপর তো কারো কোনো হাত নেই। কদিন আগে যখন খবর পেলাম যে তার ভিতর ওই রকম প্রবণতার আভাস দেখা যাচ্ছে, তখন আমি ডেকে সাবধান করে দিলাম। তাতে আমাকে বলল, না ওসব বাজে কথা, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, ওসব কাজ আমি করব না। তাহলে দেখো আমি তার মধ্যে কতখানি দুর্বল হয়ে গিয়েছিলাম যে আমার কাছে কথা দিয়েও সে কথা রক্ষা করল না। উক্ত দাদা, ঠাকুর, আমি কেবল ভাবছি মার অধোগতি হবে, মা কষ্ট পাবেন। আমি এমন কি প্রায়শ্চিত্ত করতে পারি যার ফলে মার সদ্গতি হয়। শেষে ঠাকুর, সন্তান যদি কৃতি হয়, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠান প্রাণ হয়, তাতে ত্রিকোটিকুল উদ্ধার হয় এবং মার উদ্ধার হবে না। মার উদ্ধার, মার সদ্গতি, মার অপরাধের প্রায়শ্চিত্ত তো সাধারণ কথা। মার সন্তানের জন্য মমতা থাকেই, মৃত্যুর পরও একটা আকর্ষণ থাকে তার দিকে। সেই সন্তান যদি অটুট, আপ্রাণ, আদর্শপ্রাণ হয়ে ঊর্ধ্বগতিসম্পন্ন হয়ে চলে, তাতে মারও কল্যাণ হয়। জীবিত বা মৃত প্রিয়জন যার, তাদের সব চাইতে বেশি উপকার করা যায় এইভাবে চলে। অবশ্য যদি সত্যিকারের পারস্পরিক প্রীতি থাকে। প্রীতি না থাকলে ভালোটার কদর্থ করে। দাদাটি অসহায় মতো ফ্যালফ্যাল করে চেয়ে আছেন শেষে ঠাকুরের দিকে। শেষে ঠাকুরের দরদরে সুরে বললেন, যে গেছে সে তো গেছে, আমি তো তোর আছি। একটু পরে ভাবগম্ভীর কণ্ঠে অভয়বাণী উচ্চারণ করার মতো বললেন, সর্বধর্মানি পরিত্যাজ মামমেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপং ভং মোক্ষয়স্বামী মা সুচ। এরপর দাদাটির চেহারা, হাবভাব কেমন যেন মুহূর্তে বদলে গেল। শ্রীযুক্ত হেম চৌধুরী মহাশয় কাশীপুরের হাট থেকে বাজার করে ফিরছিলেন। দূর থেকে দেখে শেষে ঠাকুর গড়াগড় সরাতে বললেন এবং সসম্ময়ে উঠে দাঁড়ালেন। তারপর গল্পচ্ছলে বললেন, মানুষ কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে, বাজারে গিয়ে নিজের হাতে কেনাকাটা করে, জিনিসপত্র কেনে এনে গিন্নির সামনে ধরে। সে যদি একটু বাহবা দেয় বা হাসি মুখে চায়, তাহলে আর কথাই নেই, তার সব কষ্টের লাঘব হয়ে যায় ওখানে।
সরোজিনী মার দিকে চেয়ে রহস্য করে বললেন, রাধারমন, রাগ ধাগ করলে কি হবে? তোকে খুশি করার চেষ্টাই কিন্তু অন্ত নেই তার। খেটে পিটে আয় উপায় করে যা আনুক, তার মালিক কিন্তু বোনার মা ছাড়া আর কেউ না। জমি জায়গা কেনার পেছনেও উদ্দেশ্য হলো তোকে খুশি রাখা। সরোজিনী মা, আমার খুশির জন্য? না, ছাই ছেলের জন্য করে। শেষে ঠাকুর, ছাওয়াল তো পরে, আগে ছাওয়ালের মা, তারপর ছাওয়াল। ছাওয়ালের জন্য কিছু করলে ছাওয়ালের মা খুশি হবে, সুখী হবে, সেই লোভে করে। বাপু, ঢাকলে কি হয়? কে কোন দিক চেয়ে কোন দিকে পা ফেলে তা কি আর আমি বুঝি না? মানুষ চারাতে চারাতে ঘুঘু হয়ে গেলাম। সরোজিনী মা, আপনি সব বোঝেন, সব জানেন, তা টের পেয়েও তো আপনাকে ফাঁকি দেবার বুদ্ধি আমাদের যায় না। শেষে ঠাকুর, নিজেকে ফাঁকি দেবার বুদ্ধি যতদিন থাকে ততদিনও বুদ্ধি যায় না। এরপর কেষ্ট ভট্টাচার্য নাট্যমণ্ডপ বাড়াবার কথা বললেন। কোন দিক দিয়ে কতটা বাড়াতে হবে, মঞ্চটা কেমন হবে, সব বুঝিয়ে দিলেন। আমাদের বক্তারা বিশেষ শ্রেষ্ঠ বাকিদের মধ্যে মঞ্চের উপর থেকে কোন ভঙ্গিতে বক্তৃতা করবেন তা অভিনয় করে দেখালেন। হাত নাড়া, মুখভঙ্গি, চোখের চাউনি, দাঁড়াবার কায়দা, ভাব, ভাষা ইত্যাদি নমুনা সহ। শ্রী ঠাকুর ভাবভঙ্গি দেখে সকলে উল্লসিত হয়ে উঠলেন। ভোলানাথকে লক্ষ্য করে হাবভাব দেখিয়ে বললেন, ভোলানাথ দা মুসলিনীর মতো বক্তৃতা করবেন। ভোলানাথ দা সলজ্জভাবে খুশি হাসি হাসছেন। কেষ্টদা, ভোলানাথ দা বললে খুব ভালো পারেন, কিন্তু বলেন না। শেষে ঠাকুর, তা কেন? আমাদের যা কিছু সম্পদ তা অনুশীলন করে ফুটন্ত করে তোলা লাগবে, আর সব কিছু ইষ্টের কাজে লাগিয়ে সার্থক করে তুলতে হবে, নচেত জীবন একটা মিথ্যা স্বপ্ন। কেষ্টদা, এইভাবে সম্ভাব্য সব রকমের প্রস্তুত হওয়া কথা তো আমরা ভাবি না, আমরা মুখ কথা ভাবি। আপনি যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার পালন করার কথা বলেছেন, তাই করে গেলেই হল। তদুপরি আপনি যদি কখনো কোনো বিষয়ে আদেশ বা নির্দেশ দেন, তাও পালন করব। আর চাই কি? শেষে ঠাকুর, এর ভিতরেই বিশ্বব্রহ্মাণ্ডে যাবতীয় যা কিছুই এসে পড়ে। যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার, এই কটি ব্যাপারকে আপনি যত গভীর, ব্যাপক এবং পুঙ্খানুপুঙ্খভাবে ভাবেন, ততই দেখবেন এগুলির ইতি নেই, শেষ নেই। এর প্রত্যেকটার জন্য অফুরন্ত অক্লান্ত করা লাগে। ধরেন যাজনের প্রস্তুতি, কি কোনো সীমারেখা আছে? আপনি তো কত পড়াশোনা করেছেন জীবনে, আমার কথাগুলি নানা দিক থেকে বোঝেন এবং বোঝাতে পারেন মানুষকে যুক্তি, তথ্য ও প্রমাণ ইত্যাদি দিয়ে। তবু কি আপনার মনে হয় না আরও অনেক জিনিস জানা থাকলে আপনার পক্ষে সুবিধা হতো? কেষ্টদা, সে বোধ তো আমার সর্বদাই লেগে থাকে, তাই নিজের বুঝ পরিপক্ক করার জন্য তো পড়ি। শ্রী ঠাকুর, তাহলে দেখেন আত্মপ্রস্তুতি কতখানি প্রয়োজন। আর পড়া তো একমাত্র দিক। সেবা যাজনের একটা অপরিহার্য অঙ্গ। মানুষের কত রকমের প্রয়োজন ও কতভাবে তাদের সেবা দেওয়া দরকার হতে পারে, তা কি কোনো লেখাজোখা আছে? ভাবতে গেলে তো বিহল হয়ে যেতে হয়। তবে যার যেমন সুযোগ সুবিধা সম্ভবত ও প্রবণতা, তা সদ্ব্যবহার করা ভালো। হাতিয়ার যত বেশি থাকে ততই লাভ। যাজন কথায় হয়, বক্তৃতায় হয়, গানে হয়, লেখায় হয়, অভিনয়ে হয়, কথকতায় হয়, নাচে হয়, আঁকায় হয়, স্থাপত্যে হয়, ভাস্কর্যে হয়, বিজ্ঞানে হয়, গবেষণায় হয়, হাতের কাজে হয়, খবরের কাগজে হয়, রেডিওতে হয়, রেকর্ডে হয়, সিনেমায় হয়, টেলিভিশনে হয়, কৃষিতে হয়, শিল্পে হয়, শিক্ষায় হয়, স্বাস্থ্যে হয়, ব্যবসা বাণিজ্যে হয়, সামাজিক ক্রিয়াকলাপে হয়, উৎসবে হয়, মেলায় হয়, প্রদর্শনীতে হয়, আচারে হয়, আচরণে হয়, চরিত্রে হয়, সংগঠনে হয়, সেবায় হয়। না হয় কোনো দিক দিয়ে বলতে পারেন। আপনার পক্ষে যে দিক দিয়ে যতখানি সম্ভব তা তো আপনি করবেন। নিরন্তর অনুশীলনরত যদি না থাকেন, তাহলে তো আপনি নিশ্চল হয়ে গেলেন। আপনার বৃদ্ধি হবে কেমন করে? মানুষ ইষ্টকে নিয়ে সক্রিয়ভাবে ব্যাপৃত থাকলে তবে থাকে চিরতরুণ। সে করে জানে হয় ক্রমাভি গমনে, সে সার্থকতা জীবনটা তার কাছে একটা দুর্বহ বোঝা হয়ে ওঠে না। এই চলার ক্লান্তি আসে না, বরং একটা পাগলা রোগ পেয়ে বসে। তৃষ্টের কাছে উপভোগ্য হয়ে নিজের জীবনটাকে উপভোগ করবার রোগ। তাতে যতই কষ্ট হোক না কেন, এই সীমায়িত জীবনই তার অনন্ত জীবনের দুয়ার খুলে যায়। সে গেয়ে ওঠে, অনন্ত হয়েছ, ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার। ধরা যদি দিতে, ফুরাইয়ে যেতে, তোমারে ধরিতে কে চাহিত আর। পিছু পিছু ছুটে যত যাব আমি, তত দূরে দূরে সরে যাবে তুমি। ফুরাবে না তুমি, ফুরাবো না আমি,
তোমাতে আমাতে রব একাকার। এই সব বর্ণনা করে বোঝাতে গেলে মানুষের মনে হয় অতিরঞ্জিত করে বলা হচ্ছে, কিন্তু যার ভিতরে ছিটে ফোটাও এই ভাব জেগেছে সে টের পায় জীবনের ঐশ্বর্য ও মাধুর্য কাকে বলে। ভোলানাথ দা, আপনি বললেন কৃষি, শিল্প, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য ইত্যাদির ভিতর দিয়ে যাজন হয়। কথাটা ঠিক বুঝতে পারলাম না। সিসি ঠাকুর, আপনাদের কেমিক্যাল ওয়ার্কার্স ও প্রিভেন্টিনা ও অ্যানজামজিন্ট দিয়ে কি কম যাজন হয়েছে নাকি? এমন সময় তো সারা দেশে নাম ডাক পড়ে গিয়েছিল। সেবা বুদ্ধি নিয়ে যদি করা যায়, আর কোনো কিছুতেই যদি মানুষের বিশেষ সুখ সুবিধা উপকার হয়, তাহলে মানুষ সেটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আপনাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স কিন্তু কম কাজ করেনি। আপনাদের এই সব কাজের দক্ষতা দেখে সৎসঙ্গ সম্বন্ধে লোকেরা একটা আস্থা বেড়ে গেছে। আপনি ডাল ভাত খান, স্বাস্থ্যটি নিরোগ ও গোলগাল, দরকার হলে ভূতের মতো খাটতে পারেন। মানুষের কাছে এতেও একটা যাজন হয়ে যায়। আজকাল তো জায়গায় জায়গায় সৎসঙ্গ কৃষি স্থান করার চেষ্টা করা হচ্ছে। সেখানে যদি উন্নত উপায়ে লাভজনকভাবে কৃষি করে, এমন নমুনা দেখানো যায় যাতে ফলন বাড়ে, নতুন নতুন জিনিসের চাষ হয় ও মানুষের আয় বেড়ে যায়, তাহলে তা দেখে দেশের লোক বুঝবে যে সৎসঙ্গ এই দুদিনে একটা কাজের মতো কাজ করলো। গ্রুয়েল কিচেন খুলে যেসব সেবা হয়, সেই সেবা হলো সাময়িক, কিন্তু সেই সেবায় স্থায়ী কাজ হয়। যাজকের জিদ থাকবে মানুষের কষ্ট পেতে দেবে না, পড়তে দেবে না, মরতে দেবে না, এমনতর একটা ধনুক ভাঙা পণ নিয়ে যদি চলে ও আরও হাতে লাগে, দেশের চেহারা ফেরাতে কি দেরি লাগে নাকি? অন্যের গায়ে ব্যথা লাগলে আমার গায়ে সেই চোটটা যদি কিছুমাত্র অনুভব না করি, তাহলে কি শুধু পোশাকই সমবেদনা কাজ হবে? অনুভব করা চাই, কিন্তু অনুভব করে অভিভূত হয়ে পড়লে হবে না। সাহস ও শক্তির সঙ্গে তার প্রতিকার করা চাই। দুঃখ কষ্টের ভিতরে পড়ে মানুষ যাতে নিস্তেজ হয়ে না পড়ে, বরং তার ভিতর দিয়ে উন্নতির পথ করে দেয়, তেমনতর বল সঞ্চারিত করে দিতে হয় মানুষের ভিতর। অমন্তর চলন নিজের স্বভাবগত করে নিতে না পারলে কিন্তু শুধু মানুষের মৌখিক উপদেশে মানুষের ভিতরে প্রেরণা সঞ্চার করা যাবে না। একটা যুক্তিসঙ্গত সক্রিয় আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে অটুট নিষ্ঠায় ইষ্টের পথে চলতে হয়। এই চলন পরিবেশের ভিতর মঙ্গল মধুর ছিটাতে ছিটাতে চলে। তাই সবচেয়ে কার্যকারী যাজন হয় নিজের চরিত্র দিয়ে। কেষ্টদা কথা প্রসঙ্গে শেষে ঠাকুরকে বললেন, আমি কলকাতা কাজকর্ম সম্পর্কে প্রফুল্লকে অনেক কথা বলেছি। সেবাবৃত্তির বাক্স আগে যেমন ছিল তেমন করে আবার যদি চালু করা যায় ভালো হয়। তারপর কর্পোরেশনের প্রায় প্রত্যেকেই ওয়ার্ডে যথেষ্ট সৎসঙ্গী আছে, কিন্তু ওয়ার্ড অনুযায়ী সৎসঙ্গীর কোনো তালিকা নেই। সেই অনুযায়ী তালিকা করে যদি প্রত্যেক ওয়ার্ডের উপযুক্ত আধুর্য নিয়োগ করে শাখা অধিবেশন কেন্দ্র করা যায়, তাহলে সবটাই সংগঠিত হয়ে ওঠে। চেষ্টা করলেই প্রত্যেক ওয়ার্ডে সৎসঙ্গে নিজস্ব জমি ও বাড়ি হতে পারে। সৎসঙ্গী ছাত্র কলকাতায় কম। এদের সংঘবদ্ধ ও যাজনমুখর করে ছাত্র সমাজের মধ্যে ধর্ম ও কৃষ্টিমূলক ভাবধারা প্রচার করা যায়। ছাত্রদের ভিতর থেকে কর্মীও সংগ্রহ করা যায়। সৎসঙ্গী যেভাবে ডাক্তার আছেন এবং আমাদের যেসব ডাক্তার বন্ধু আছেন, তাদের সহায়তায় একটা সৎসঙ্গ মেডিকেল সার্ভিস বোর্ড গঠন ও দীক্ষিত ও অদীক্ষিত সকলেই চিকিৎসাবাদী ব্যাপারে সাহায্য করা যায়। মাঝে মাঝে সারা কলকাতা ও শহরতলির সৎসঙ্গীদের সমবেত করে উৎসাবিধি করলে সৎসঙ্গীরা চাঙ্গা থাকে আর নিজেদের সংঘ শক্তিটাও বোঝা যায়। নিজেদের মধ্যে পারস্পরিক সেবা ও পরিবেশের সেবা কতখানি করতে পারে তা নির্ধারণ করা যায়। আমাদের ভিতর সব রকমের লোক আছে, কিন্তু পরস্পরের জানা পরিচয় বা যোগাযোগ নেই। আপনি যে জেলায় জেলায় জমি সংগ্রহের কথা বলেছেন, সে কাজ কিন্তু সবচেয়ে ভালোভাবে করা যায় কলকাতার থেকে, কারণ বাংলাদেশে বড় বড় জমিদাররা বেশিরভাগই কলকাতায় থাকে। তাদের সঙ্গে যদি যোগাযোগ করা যায়, তাহলে কলকাতায় বসেই সারা বাংলার জমি সংগ্রহের ভিত্তি পতন করা যায়। বড় বড় খবরের কাগজগুলি বের হয় কলকাতা থেকে। কাগজের মাধ্যমে যদি আপনার সংগঠনমূলক ভাবধারাগুলি পরিবেশন করা যায়, তাহলে সারা দেশের লোক উপকৃত হয়। তাছাড়া আপনার লেখাগুলি বিভিন্ন ভাষায় অনুবাদ করা প্রয়োজন। সেই কাজের ব্যবস্থা করা যায় কলকাতায় বসে। সব দিকে নজর রেখে যেভাবে যুগপৎ সব কাজ করা যায়, তার একটা সুষ্ঠু পরিকল্পনা লিখে ফেলে সেইভাবে অগ্রসর হতে বলছি। শেষে ঠাকুর, খুব ভালো। এগুলি চেষ্টা করলে যে না পারে তা হয়তো নয়, কিন্তু এইসব কাজ করতে দিনরাত কঠোর পরিশ্রমের প্রয়োজন। শরীর শক্ত না হলে সামাল দেওয়া কঠিন আছে। আর বেশ কয়েকজন ভালো সহকর্মী জোগাড় করা চাই। তাদের ভরণ পোষণ, গঠন ইত্যাদি দায়িত্ব নিজে নিতে হয়। পেলে পুষে গড়ে পিঠে যোগ্য করে নিতে পারলে অবশ্য ভাবতে হয় না পরে তারাই কতজনকে পালতে পারে। কাজে যত ফুর্তি হয়, ফুরনও তার তেমনি হয়। কেষ্টদা, তা তো বেশি দেখা যায় না। শেষটা বেশিরভাগ কর্মীর পরিবার শুদ্ধ পরিপোষণের দায়িত্ব আপনার উপর পড়ে যায় শেষে ঠাকুর। তাদের কর্ম যদি আমাকে উচ্ছল করে তোলে,
তাহলে সে দায়িত্ব আমাকে কাবু করতে পারে না। কিন্তু আমাকে যদি তাজা না রাখে, তাহলে তারাই তা তাজা থাকবে কি করে? প্রত্যেকের এমনভাবে কাজ করা লাগে যাতে তার কাজ সপরিবারে তাকে তো প্রতিপালন করেই। তাছাড়া দুস্থ ও অক্ষম যারা, তাদের দায়িত্ব কিছু কিছু বহন করে। তদুপরি বাড়তি প্রচেষ্টাগুলিকে পুষ্ট করে তোলে। অবশ্য সবচাইতে ভালো হয় যদি আমার কাছ থেকে না নিয়ে লোকের স্ততস্বেচ্ছ শ্রদ্ধার অবদানের উপর দাঁড়াতে পারে। সন্ধ্যা হয়ে গেল, তাই শেষে ঠাকুর কথা বলতে বলতে বাদের ধারে তাসুতে ফিরে আসলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।